করছেনটা কি আপনি? যার প্যানিক অ্যাটাক হয়েছিল আপনি তাকেই কাঁদাচ্ছেন? আমি আপনাকে কি বলেছিলাম? প্লিজ অশোক, একটু বাইরে যান। ইটস ওকে। কাম ডাউন ম্যাম। আপনি কেন বলুন তো সবকিছু নিয়ে এত ভাবেন? আপনার আবার প্যানিক অ্যাটাক হলে কিন্তু আপনাকে আর বাঁচানো যাবে না। একটু বোঝার চেষ্টা করুন ম্যাম। নন্দিনী কোথায়? তোর তো খুব সাহস, তুই আবার নন্দিনীকে খুঁজছিস? এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনি? বর বউকে খোঁজার জন্য সাহসের দরকার পড়ে নাকি? তুই ওর হাজবেন্ড কিনা সেটা আমি পরে দেখব, এখন কেন খুঁজছিস সেটা আগে বল। আমার বন্ধু ট্রাভেল এজেন্সিতে কাজ করে। আমি নন্দিনীকে হানিমুনে নিয়ে যাব বলে প্ল্যান করছি। আমরা কোন জায়গায় যাব সেটা আমরা দুজনে আলোচনা করে নির্ণয় করতে চাই, এই জন্যই তো খুঁজছি। এইভাবে আমরা ওকে পাঠাতে পারবো না। হ্যালো, আমি যে কোনো মেয়েকে হানিমুনে নিয়ে যাচ্ছি না, নিজের বউকে নিয়ে যাচ্ছি। কোনো হরিদাস পালের অনুমতি আমার চাই না। এইটা কি জানো? ম্যারেজ সার্টিফিকেট, ভারত সরকারের কাগজ, আমার বিয়ের প্রমাণ, সিল করে সাইন করে থাকা ম্যারেজ সার্টিফিকেট। ওকে হানিমুনে পাঠাবো, কিন্তু একটা কন্ডিশন আছে। আচ্ছা, তা কি কন্ডিশন বলো? কলকাতাকে কি লন্ডন বানাতে হবে, নাকি অযোধ্যা পাহাড় তুলে এনে অন্য কোনো জায়গায় রেখে আসতে হবে? ওসবের কোনো দরকার নেই। তুই যদি ওকে হানিমুনে নিয়ে যেতে চাস তাহলে কমপক্ষে তোর কাছে 100 কোটির সম্পত্তি থাকতে হবে। যেই দিন তোর কাছে 100 কোটির সম্পত্তি থাকবে সেই দিন পাঠাবো। উইথ পেপারস। আমি নিজে খরচা করে যে কোনো দেশে আমি ওকে হানিমুনে পাঠাতে পারি। এয়ারপোর্টে গিয়ে আমি নিজেই ফ্লাইট টেক আপ করবো। ঠিক আছে, আমি কোনো ফরেন ট্যুর যাব না, এইখানেই দক্ষিণেশ্বর না হলে বেলুড় মঠ ঘুরে আসবো। ছাড়ো। আরে শোন, তোর কাছে 100 কোটি না আসা পর্যন্ত আমরা নন্দিনীকে তোর সাথে কোথাও পাঠাবো না। তুমি কে গুরু আমার বউকে আমার সাথে পাঠাবার জন্য? আরে ওকে আমি নিয়ে যাব। গিয়ে দেখ, ও যদি আসে তাহলে যেখানে ইচ্ছে নিয়ে যা। ও তোর উপর খুব রেগে আছে, ওর সামনে গেলে ও তোর গালে চড় মারবে। না, কুকুরের সামনে বিরিয়ানি রেখে ওরই মুখ বেঁধে দিলে কি করে চলবে? ঠিক বললাম তো? এটা কি ন্যায়? এটা কি ঠিক হচ্ছে? তুই যদি আমাদের বাড়ি জামাই হতে চাস তাহলে তোর কাছে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি থাকা উচিত। যদি সেটা না থাকে তাহলে ওর কাছেও ঘেঁষতে দেব না। তুই যদি কোর্টে কেস করতে চাস তাহলে কর, আমি সেটা একাই দেখে নেব। এইভাবে তুমি কতগুলো বিয়ে ভেঙেছো বলো তো? এই জন্যই তোমার বিয়ে হয়নি। তুমি না একটা পিশাচ, জানো তো? তুমি আর কি করে বুঝবে আমার ব্যথা? বিয়ে হয়েও ব্রহ্মচারী রেখে উল্টে আমাকে অভিশাপ দিচ্ছ। নেশা করার সময় না গ্যাস মাথায় উঠে মরে যাবে, এইটা আমার অভিশাপ। এই ও আমাকে যা ইচ্ছে তাই বলে চলে গেল। যাকে থাক। নন্দিনী, নন্দিনী, আমার সুন্দরীটা কোথায় গেল দেখতেই তো পাচ্ছি না। ওকে একা পেলে যদি কোনোভাবে মানাতে পারি না, ওকে আমি বাইরে ঘুরতে নিয়ে গিয়েই ছাড়বো। নন্দিনী, নন্দিনী, হে ডার্লিং, 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 হে ডার্লিং, হ্যাঁ।
মেয়ের পেছনে পেছনে কেন ঘুরছো? আপনি জানেন না আপনার মেয়ের কাছে কি আছে? ফুলের কাছে মৌমাছি কেন যায়? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে কেন করে? এই বিয়েটা ভুল করে হয়েছে। এই বিয়েটাকে আমরা কেউ মানি না। ঠিক আছে, যাকে ওইসব ছাড়ুন। মামা আপনাকে ডাকছিল। ডার্লিং, চলো না লং ড্রাইভে যাই। বাইরের হাওয়া লাগলে আমার সর্দি হয়ে যায়। কোনো হোটেলে খেতে যাই। আমার বাইরের খাবার স্যুট করে না। ঠিক আছে, তাহলে মন্দিরে যাই। আমি শুধুমাত্র শনিবারেই মন্দিরে যাই। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, সিনেমা দেখতে যাই। দয়া করে এটা আবার বারণ করো না, এই একবার। ঠিক আছে, তুমি গোল্ড ক্লাসে বসো, আমি মিডল রোতে বসবো। এইটা আবার না বলো না। তুমি অন্য সিনেমা দেখতে যাও, আমি অন্য সিনেমা দেখে নেব। আমি আর কিচ্ছু চাই না, তোমার সাথে একটু ভালো করে সময় কাটাতে চাই। এই বাড়ির পরিবেশ ছাড়া তোমার সাথে একটু বাইরে সময় কাটাতে চাই। আমার মা আমাকে বেরোতে দেবে না। ওই বুড়ো ভামরা এসব বুঝবে না। স্বামী স্ত্রীকে দূরে করলে ওদের নিজেদের শরীর অবশ হয়ে যাবে। শ্মশানে যাওয়ার সময় হয়ে গেছে ওনাদের। ওইখানে যাওয়ার জায়গায় আমাদের দুজনের মাঝে এসে মরছে বলো। আর একবার আমাদের দুজনের মাঝে আসুক ওরা, ওদের দুজনের হাত পা বেঁধে রেখে দেবো, নাকে ঘুমের ওষুধ দিয়ে দেবো। তখন ওরা বুঝবে কত ধানে কত চাল। তাই বুঝি? হুম। হাত পা বেঁধে ঘুমের ওষুধ খাইয়ে দেবে। একবার একটু পেছনে ঘুরে দেখো। অপদার্থ। আমার প্যারালাইসিস হবে বলছো? তোমার হবে, দেখে নিও তুমি। মা, প্রতাপ কাকু আপনাকে ডাকছিলেন। এই, ওর যদি আমার সাথে কথা বলার থাকে তাহলে ফোন করে আমায় ডাকবে। তোমাকে বলে পাঠাবে কেন বলো তো? ফুল, এটা তো ঠাকুরের চরণে থাকা উচিত, বা কোনো বিবাহিত মেয়ের চুলে। তাছাড়া ওটা যদি গাছে থেকে যায় তাহলে তো ওখানেই শুকিয়ে পড়ে যাবে, তারপরে সেটার কোনো কাজেই আসবে না। ফুলটা ঠাকুরের স্থানে রাখতে হবে না কোথায় রাখতে হবে আমি খুব ভালো করে জানি। তুমি এখন বেরিয়ে যাও। যাও যাও, বেরিয়ে যাও। বলছি না বেরো, যাও। তুই একদম চিন্তা করিস না মা, আমি আছি তো। দিদি, কি গো তুমি? হ্যাঁ, সারা রাত ধরে কাঁদছো, চোখ পুরো ফুলে গেছে। কমলা মা,
সারা রাত আমি ঘুমোতে পারিনি কমলা মা। আমার অজান্তেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। আমি সব দিকে খুঁজলাম, কিন্তু অশোককে কোথাও খুঁজে পেলাম না। আমি কি করব কমলা মা? কার চিঠি এটা? কি লেখা আছে এতে? অশোক চিঠি লিখেছে। পড়ো না দিদি। শিবানী, আমি এই চিঠিটা কিভাবে শুরু করব বুঝতে পারছি না। দূরে থাকা মানেই ভালোবাসা। কোথাও একটা পড়েছি মনে হচ্ছে। সবাই নিজের খুব প্রিয় লোকের সাথে মনের খুব কাছের মানুষের সঙ্গে থাকার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার প্রাণের থেকেও বেশি প্রিয় আমার স্ত্রী আর মেয়েকে ছেড়ে চিরকালের জন্য দূরে চলে যাওয়ার মতো পরিস্থিতি এসেছে। আমরা দুজনে বিয়ে করেছিলাম দেবী মাকে সাক্ষী রেখে। আমি তোমার থেকে চিরকালের মতো দূরে চলে যাচ্ছি। দয়া করে আমাকে খোঁজার চেষ্টা করবে না। আমার সাথে যতদিন থাকবে তুমি ভালোভাবে থাকতে পারবে না একথা জানার পরেও তোমার সাথে থাকার জন্য মন মানছে না। আমি খুশি মনে যাচ্ছি না। আমার প্রাণ বাড়িতে রয়েছে, শুধু দেহটাই যাচ্ছে। এই লেটার শুরু থেকে শেষ করা অবধি আমার প্রাণটা এখানে দিয়ে গেলাম। তোমার থেকে দূরে গিয়ে আমি শান্তি পাবো না, কিন্তু তোমার কষ্ট হবে না, এটাই শান্তি। আমার মনে হয় ভগবান সত্যিই চান না যে আমরা দুজন সুখে শান্তিতে ঘর সংসার করি, একসঙ্গে থাকি। পরের জন্মে যেন তুমি আর আমি স্বামী স্ত্রী হয়ে একসঙ্গে সংসার করতে পারি বলে প্রার্থনা করি। এখন আমি এখান থেকে যাচ্ছি। শেষ পর্যন্ত আমাদের কিছু না জানিয়ে চলে গেল কমলা মা। শেষ পর্যন্ত আমাদের কিছু না জানিয়ে চলে গেল কমলা মা। আমার সাথে কেন এসব হচ্ছে? এখন দুর্গা যদি না থাকতো তাহলে আমি সত্যিই বেঁচে থাকতাম না কমলা মা। এরকম বলো না তুমি। মা, দুর্গা, তুমি এসব কথা বলো না মা। বাবা কোথাও যায়নি। বাবা আমাদের কাছে ফিরে আসবে। আরে শোনা, দেখো দুধ কেমন ফুটছে। ঠিক এইভাবেই আমাদের জীবনটায় খুশি আর আনন্দ ফুটতে ফুটতে আসবে। ও ইচ্ছে করে না তোমার গলাটা টিপে, স্বামী না হলে মেরেই ফেলতাম। এই, এটা তোর কেমন বাড়ি রে? রেলওয়ে স্টেশনের লাগেজ রুমের চাইতে ভালো। কত সুন্দর একটা বাড়িতে ছিলাম আমি, কত সুন্দর একটা বাড়িতে ছিলাম আমি। কেমন একটা বাড়িতে নিয়ে চলে এসেছিস আমায়। আমি তিমি মাছের মতন সমুদ্রে থাকতাম, আর তুই আমাকে ডোবায় নিয়ে চলে এলি। হে, তোমার এই কোমল কোমল হাসি আমি পেতে বড় ভালোবাসি। তোমার এই নরম হাতের ছোঁয়া আমার পেতে বড় ভালো লাগে।
তুমি আমার প্রাণের সখা, তুমি আমার প্রিয়তমা, আর কতদিন তুমি আমার থেকে থাকবে দূরে। আরে শোন, এটা তোর জন্য। আমরা রাজপ্রাসাদে থাকতাম। হায় রে কপাল, আমাদের বেডরুমের সঙ্গে যে বাথরুম ছিল সেটাও এর চাইতে বড়। আরে 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 আরে, তোমার সম্পর্কে আমার দাদা যা যা কথা বলেছে তাই নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম। আমি ম্যাচিং করে শাড়ি, ব্লাউজ, জুতো পরবো, সারা জীবন ধরে এখানে ওখানে তীর্থস্থানে ঘুরে বেড়াবো। দাদা বলেছিল তোমার 100টা গাড়ি আছে, কিন্তু তোমার পার্স খুললে 100 টাকাও পাওয়া যাবে না। আমার জামাই কলকাতার একজন ধনী ব্যক্তি, গলায় সোনার হার, হাতে সোনার চুড়ি, সারা গা গয়না দিয়ে মুড়ে দেবে। ঘন্টায় ঘন্টায় আমি শাড়ি বদলাবো এই স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেল। মা, পয়সাওয়ালা মানে কি জানো? 1000 কোটি টাকার সম্পত্তি বানিয়ে 5000 কোটি টাকা ধার নিয়ে বসে থাকার লোক না। দিনে 200 টাকা রোজগার করলে 1 টাকাও ধার দেনা না করলে সেই হলো রিচ। যে নিশ্চিন্তে ভালো করে ঘুমোতে পারে সেই হলো রিচ। তোমার আর কি, তুমি তো শোয়ার সঙ্গে সঙ্গে মোষের মতো নাক ডাকতে শুরু করে দাও। আর আমি যতই চোখ বুজে শুই, বিছানায় শুয়ে 2 ঘন্টা ধরে এপাশ ওপাশ করলেও কিছুতেই ঘুম আসে না। দাদা, এর মুখ দেখে তোমার কি করে মনে হলো যে বড়লোক? ওর মুখ দেখেই তো মনে হচ্ছে যে ওরা বংশগত ভিখারি। আর তোমার কি করে মনে হলো যে ও পয়সাওয়ালা বাড়ির ছেলে? তোমার কি মাথায় একটুও বুদ্ধি নেই? ও অরিজিনাল না জেরক্স সেটা একবারও বুঝতে পারলে না তুমি? আমার কিন্তু একটু ডাউট হয়েছিল মা যে ও কোনোভাবেই বড়লোক নয়, কিন্তু এই মামাটা আমাকে কিছু ডাউট করার সুযোগই দিল না। ওর ব্যাপারে প্রশংসা করে করে আমার মাথায় ভুল ধারণা ঢুকিয়ে দিল। এই নাটকবাজ, প্রত্যেকবার কে দেখতো স্বপ্নগুলো? তুই দেখতিস না আমরা দেখতাম? বল। দিদি, হাসপাতালে গিয়েছিলে তো, ডাক্তার কি বলল? এই রূপা, তুই বল না, ডাক্তার কি বললেন? হার্টে একটা অপারেশন করতে হবে। দিদি, ও কি বলছে? হ্যাঁ কমলা মা, রূপা একদম সত্যি কথাই বলেছে। আমার হার্টে 3 জায়গায় ব্লকেজ আছে, মানে 3 জায়গায় রক্ত জমে গেছে। আর এটা ওষুধ দিয়ে কোনোভাবে কিওর করা সম্ভব নয়, অপারেশনই করতে হবে, মানে ওপেন হার্ট সার্জারিই করতে হবে। একবার নাকি আমার লাইট হার্ট অ্যাটাক হয়ে গেছে, সেটা আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারিনি। গ্যাস্ট্রিক প্রবলেম হবে বলে আমরা নেগলেক্ট করে গেছি, কিন্তু যখনই আমার অ্যাংজাইটি অ্যাটাক শুরু হলো তখন ডক্টরের ডাউট হয়েছিল, আর তাই আমাকে ফুল বডি চেক আপ করতে বলেছিলেন। সেই জন্যই আজকে চেক আপ করতে গিয়েছিলাম, তারপরে জানতে পারি আমি। ঠাকুরের একটুও দয়া নেই গো মা, ঠাকুর তোমাকে কত কষ্ট দিচ্ছেন। আমার উপর ওনার যে কিসের রাগ আমি জানি না কমলা মা। প্যানিক অ্যাটাক হলো, অশোকও আমাকে ছেড়ে চলে গেল। আমি কোনোদিন জেনে শুনে অন্যায় করেছি বলে মনে পড়ে না, তাও এসব কেন হচ্ছে বুঝতে পারছি না।
এই অপারেশনটা কতটা সাকসেসফুল হবে সেটা আমি জানি না কমলা মা। যদি আমার সত্যি কিছু হয়ে যায় তাহলে দয়া করে আমার এই মেয়েটাকে দেখো। তুমি এইভাবে কথা বলবে না দিদি। না কমলা মা, আমার আর কেউ নেই। অশোক ছেড়ে চলে গেছে, শুধু তোমরা দুজনই আছো। আমার মেয়েটা একটু দুষ্টু, মাঝে মাঝে জেদও করে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। দয়া করে অ্যাডজাস্ট করে নিও। দিদি দয়া করে এই সব কথা বলবে না। তোমার মুখ থেকে এই ধরনের কথা শোনার শক্তি আমার নেই। তোমার কিচ্ছু হবে না, চুপ করো। আমাদের থেকে তুমি অনেক বেশি জানো, তুমি পড়াশোনা করেছো, তুমি তো ভালো করেই জানো কত লোকের এই অপারেশন হয়েছে, তারপর তোরা সুস্থ হয়েও গেছে। আমার হার্টে যে ব্লকেজ আছে সেটা জানতেই অনেকটা দেরি হয়ে গেছে। যে কোনো সময় যা কিছু হতে পারে, আর এই অপারেশনে যে লাইফ রিস্ক থাকবে সেটা আমি খুব ভালো করে জানি। এটা একদম ওই অন্ধকারে তীর ছোড়ার মতন, কোথায় গিয়ে যে লাগবে কেউ জানে না।